কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের এডুকেশান সাবজেক্টটি পাস কোর্সে রয়েছে, অর্থাৎ এডুকেশান ডিএসই A1 পেপারটি তোমাদের যাতে রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের একেবারে শেষ মুহূর্তে একেবারে বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট 3টি 10 নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। কোশ্চেন 3টি তোমাদের এবছর পরীক্ষা আসার সম্ভাবনা খুবই রয়েছে, তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে। এবং পূর্বের ভিডিওগুলিতে আমি তোমাদের বেশ কিছু বড় 10 নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি, অবশ্যই তোমরা চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওগুলি দেখে নিও। চলো তোমরা কোশ্চেন 3টির অ্যান্সার দেখে নাও। প্রথম কোশ্চেন ছিল শান্তি শিক্ষা এবং মূল্যবোধ শিক্ষার মধ্যে পার্থক্য কী? NCERT 2009 অনুযায়ী শান্তি শিক্ষার উদ্দেশ্যগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট একটি 10 নম্বরের কোশ্চেন। দেখো উত্তরটি দেখে নাও। উত্তরে বলা হয়েছে শান্তি শিক্ষা এবং মূল্যবোধ শিক্ষা দুটি শিক্ষার অবিচ্ছেদ্য অংশ। উভয় ব্যক্তির সর্বাত্মক বিকাশ এবং একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে এই দুই ধারণার মধ্যে কিছু সূক্ষ্ম পার্থক্য রয়েছে, সেগুলি নিম্নে আলোচনা করা হলো। নেক্সট পয়েন্ট করে লিখবে মূল্যবোধ শিক্ষা ও শান্তি শিক্ষার মধ্যে পার্থক্য। মূল্যবোধ শিক্ষা ও শান্তি শিক্ষার মধ্যে মূল পার্থক্যগুলি হলো: 1. লক্ষ্য। মূল্যবোধ শিক্ষার লক্ষ্য হলো ব্যক্তির চরিত্র গঠন করা, অপরদিকে শান্তি শিক্ষার লক্ষ্য হলো সমাজে শান্তি প্রতিষ্ঠা করা। 2 নম্বর বলা হয়েছে বিষয়বস্তু। মূল্যবোধ শিক্ষার বিষয়বস্তু হলো সত্য, সততা, সহানুভূতি, দয়া ইত্যাদি। অপরদিকে শান্তি শিক্ষার বিষয়বস্তু হলো সহিষ্ণুতা, বৈচিত্র্য মেনে নেওয়া, সমস্যা সমাধান, সহযোগিতা ইত্যাদি। 3 নম্বর বলা হয়েছে উদ্দেশ্য। মূল্যবোধ শিক্ষার উদ্দেশ্য নৈতিকভাবে সঠিক কাজ করা, অপরদিকে শান্তি শিক্ষার উদ্দেশ্য সমাজে শান্তি ও সহিষ্ণুতা প্রতিষ্ঠা করা। 4 পদ্ধতি। মূল্যবোধ শিক্ষার পদ্ধতি হলো নৈতিক গল্প, উদাহরণ, আলোচনা ইত্যাদি। অপরদিকে শান্তি শিক্ষার পদ্ধতি হলো রোল প্লে, গ্রুপ ডিসকাশন, কেস স্টাডি ইত্যাদি। এরপর দেখে নাও নেক্সট পয়েন্ট রাখা হয়েছে। নেক্সট পয়েন্ট করে লিখবে NCERT 2009 অনুযায়ী শান্তি শিক্ষার উদ্দেশ্য। দেখো NCERT 2009 হলো একটি গুরুত্বপূর্ণ দলিল যা ভারতীয় শিক্ষকদের প্রশিক্ষণের একটি নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে। এই দলিলে শান্তি শিক্ষাকে শিক্ষক প্রশিক্ষণের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করা হয়েছে। NCERT 2009 অনুযায়ী শান্তি শিক্ষার মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে এমন কিছু মূল্যবোধ, দক্ষতা এবং মনোভাব গড়ে তোলা যাতে তারা একটি শান্তিপূর্ণ এবং সহিষ্ণু সমাজ গড়ে তুলতে সক্ষম হয়। নেক্সট পয়েন্ট করে লিখবে NCERT 2009 অনুযায়ী শান্তি শিক্ষার কিছু গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। দেখো 1 নম্বর উদ্দেশ্য রয়েছে সহিষ্ণুতা ও বৈচিত্র্য মেনে নেওয়া। শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন সংস্কৃতি, ধর্ম, জাতিগোষ্ঠী এবং মতবাদের প্রতি সহিষ্ণুতা গড়ে তোলা। 2 সম্প্রীতি ও একতা। বিভিন্ন ধরনের মানুষের মধ্যে সম্প্রীতি ও একতা বৃদ্ধি করা। 3 সমস্যা সমাধানের দক্ষতা। শান্তিপূর্ণ উপায়ে সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করা। 4 সহিংসতা প্রতিরোধ এবং অহিংসা প্রচার করা। 5 সামাজিক ন্যায় বিচার এবং সমতা প্রতিষ্ঠা করা। 6 পরিবেশ সচেতনতা বৃদ্ধি করে টেকসই ভবিষ্যৎ গড়ে তোলা। এবং 7 স্বাধীন চিন্তা এবং মত প্রকাশের স্বাধীনতা প্রচার করা। 8 দায়িত্ববোধ, সামাজিক দায়িত্ববোধ বৃদ্ধি করা। 9 সহযোগিতা ও দলবদ্ধ কাজ, সহযোগিতা এবং দলবদ্ধ কাজের মাধ্যমে সমাজের উন্নতি করা। সর্বশেষ পয়েন্ট রয়েছে দেখো উপসংহার। NCERT 2009 শান্তি শিক্ষাকে শিক্ষার একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করে। এই দলিলটি শিক্ষকদের শিক্ষার্থীদের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য প্রয়োজনীয় মূল্যবোধ, দক্ষতা এবং মনোভাব গড়ে তুলতে সাহায্য করে। এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রথম কোশ্চেনটির অ্যান্সার। মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। তোমরা অবশ্যই কোশ্চেনটি ভালোভাবে প্র্যাকটিস করে যেও। অবশ্যই তোমরা কোশ্চেনটি তোমাদের পরীক্ষা খাতায় কমন পেয়ে যাবে। এরপর দেখো নেক্সট গুরুত্বপূর্ণ কোশ্চেন রাখা হয়েছে। দেখো শান্তি প্রতিষ্ঠার জন্য শিক্ষা কিভাবে হিংসার মোকাবিলা করে ও অহিংসা প্রতিষ্ঠা করতে পারে ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট একটি 10 নম্বরের কোশ্চেন। উত্তরটি দেখো। উত্তরে বলা হয়েছে মানব সভ্যতার ইতিহাস হিংসা ও সংঘাতের ইতিহাস। যুদ্ধ, দ্বন্দ্ব, অবিচার এই সবই মানব সমাজের একটি অন্ধকার দিক, কিন্তু এই অন্ধকারকে দূর করে একটি শান্তিপূর্ণ বিশ্ব গড়ার জন্য শিক্ষার ভূমিকা অপরিহার্য। শিক্ষাই হলো সেই আলোকবর্তিকা
যা মানুষকে হিংসার অন্ধকার থেকে বের করে আনতে পারে। নেক্সট পয়েন্ট লিখবে শিক্ষা কিভাবে হিংসার মোকাবিলা করে। 1. সহিষ্ণুতা ও বৈচিত্র্য মেনে নেওয়া। শিক্ষার মাধ্যমে মানুষকে বিভিন্ন সংস্কৃতি, ধর্ম, জাতিগোষ্ঠীর প্রতি সহিষ্ণু হতে শেখানো হয়। এটি হিংসার একটি প্রধান কারণ, অর্থাৎ ভিন্নতাকে অস্বীকার করার মনোভাব দূর করে। 2. সমস্যা সমাধানের দক্ষতা। শান্তি শিক্ষা মানুষকে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের দক্ষতা শেখায়। হিংসা প্রায় হয় যখন মানুষের সমস্যার কোনো সমাধান খুঁজে পায় না বা শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধান করতে পারে না। নেক্সট 3 নম্বর বলা হয়েছে সামাজিক ন্যায় বিচার। শান্তি শিক্ষা মানুষকে সামাজিক ন্যায় বিচারের গুরুত্ব বুঝতে সাহায্য করে। যখন মানুষ অন্যায়ের শিকার হয় তখন তারা প্রতিবাদে উঠে দাঁড়ায় এবং অনেক সময় হিংসার পথ বেছে নেয়। শান্তি শিক্ষা এই ধরনের পরিস্থিতিতে শান্তিপূর্ণ প্রতিবাদ ও সমাধানের পথ দেখায়। 4. সহযোগিতা ও দলবদ্ধভাবে কাজ। শিক্ষা মানুষকে সহযোগিতা ও দলবদ্ধভাবে কাজ করতে শেখায়। যখন মানুষ একসাথে কাজ করে তখন তারা নিজেদের মধ্যে সম্পর্ক গড়ে তোলে এবং হিংসার সম্ভাবনা কমে যায়। 5. স্বাধীন চিন্তা ও মত প্রকাশ। শিক্ষা মানুষকে স্বাধীনভাবে চিন্তা করতে এবং নিজের মত প্রকাশ করতে সাহায্য করে। যখন মানুষ নিজের মতামত প্রকাশ করতে পারে তখন তারা নিজেদেরকে আরও নিরাপদ বোধ করে এবং হিংসার প্রবণতা কমে যায়। 6 নম্বর বলা হয়েছে অহিংসা প্রতিরোধের শক্তি শেখায়। শান্তি শিক্ষা মানুষকে অহিংসা প্রতিরোধের শক্তি শেখায়। এটি মানুষকে বুঝতে সাহায্য করে যে হিংসার চেয়ে শক্তিশালী হতে পারে এবং সামাজিক পরিবর্তন আনতে পারে। নেক্সট পয়েন্ট করে লিখবে শান্তি শিক্ষা কিভাবে অহিংসা প্রতিষ্ঠা করে। 1 নম্বর পয়েন্ট লিখবে সহযোগিতার মূল্য বুঝিয়ে। শান্তি শিক্ষা মানুষকে সহযোগিতার মূল্য বুঝতে শেখায়। এটি মানুষকে বুঝতে সাহায্য করে যে সহযোগিতার মাধ্যমে আমরা আরও বেশি কিছু অর্জন করতে পারি। 2. সহানুভূতি ও করুণার বিকাশ। শান্তি শিক্ষা মানুষের মধ্যে সহানুভূতি ও করুণার বিকাশ ঘটায়। এটি মানুষকে অন্যের দৃষ্টিভঙ্গি বুঝতে এবং তাদের সমস্যাগুলি সমাধান করতে সাহায্য করে। 3. আত্মসম্মান বৃদ্ধি করে। শান্তি শিক্ষা মানুষের আত্মসম্মান বৃদ্ধি করে। এটি মানুষকে নিজের উপর বিশ্বাস করতে এবং নিজের মতামত প্রকাশ করতে সাহায্য করে। 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে সম্প্রদায়ের গুরুত্ব বুঝিয়ে। শান্তি শিক্ষা মানুষকে সম্প্রদায়ের গুরুত্ব বুঝতে শেখায়। এটি মানুষকে বুঝতে সাহায্য করে যে আমরা সবাই একই সম্প্রদায়ের অংশ এবং আমাদের একে অপরের উপর নির্ভর করতে হয়। পরবর্তী নেক্সট পয়েন্ট 5 নম্বর বলা হয়েছে দীর্ঘমেয়াদী পরিবর্তনের দিকে মনোনিবেশ করে। শান্তি শিক্ষা দীর্ঘমেয়াদী পরিবর্তনের দিকে মনোনিবেশ করে। এটি মানুষকে বুঝতে সাহায্য করে যে শান্তি একটি প্রক্রিয়া এবং এটি রাতারাতি ঘটে না। সর্বশেষ পয়েন্ট লিখবে উপসংহার। শান্তি শিক্ষা হলো একটি শক্তিশালী হাতিয়ার যা হিংসার মোকাবিলা করে এবং অহিংসা প্রতিষ্ঠা করে। এটি শুধুমাত্র একটি শিক্ষাগত ধারণা নয়, এটি একটি আন্দোলন, একটি আশা এবং একটি ভবিষ্যৎ। শান্তি শিক্ষার মাধ্যমে আমরা একটি আরও শান্তিপূর্ণ এবং সহিষ্ণু বিশ্ব গড়তে পারি। এরপর দেখে নাও নেক্সট কোশ্চেন রাখা হয়েছে, দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। মূল্যবোধের প্রকৃতি ব্যাখ্যা করো। এ প্রসঙ্গে মূল্যবোধের শ্রেণীবিভাগ করো। ভেরি ইম্পর্টেন্ট একটি 10 নম্বরের কোশ্চেন। উত্তরটি দেখে নাও। উত্তরে বলা হয়েছে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক গুণাবলীর বিকাশ সাধনে, শিক্ষার্থীদের ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ সাধনে এবং আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজন মূল্যবোধের শিক্ষার। নিম্নে মূল্যবোধ শিক্ষার প্রকৃতিগুলি সম্পর্কে আলোচনা করা হলো। দেখো মূল্যবোধ শিক্ষার প্রকৃতি। নেক্সট পয়েন্ট, মূল্যবোধ শিক্ষার প্রকৃতিগুলি হলো 1. মূল্যবোধ শিক্ষা মূলত একজনের থেকে অপরের কাছে নৈতিক মূল্যবোধ সঞ্চালনের শিক্ষা। 2. বৃহত্তর অর্থে মূল্যবোধ শিক্ষাকে এক ছাতার মতো ধারণা করে তার তলায় সামাজিক, নৈতিক, সৌন্দর্যমূলক, আধ্যাত্মিক গুণাবলী অর্জন, গণতান্ত্রিক নাগরিকতা, মানবাধিকার রক্ষা ইত্যাদি শিক্ষাকে অন্তর্ভুক্ত করা হয়। 3. বলা হয়েছে মূল্যবোধ শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের সুন্দর, সুগঠিত স্বাস্থ্য, প্রেক্ষাপট ক্ষমতা, যৌক্তিক ও বিশ্লেষণী ক্ষমতা এবং নিরপেক্ষতা অর্জন করতে পারে। 4 নম্বর প্রকৃতি রয়েছে এর ফলে যে সুসমঞ্জস্য ব্যক্তিত্ব গড়ে ওঠে তার সাহায্যে ব্যক্তি পরবর্তীকালে দেশকে বিকাশের পথে এগিয়ে নিয়ে যেতে পারে। 5. এই মূল্যবোধের শিক্ষা ব্যক্তিকে স্বেচ্ছাচারী হতে বাধা দেয়। অপরদিকে ব্যক্তি পারস্পরিক সহযোগিতা, ভাব বিনিময়, ভালোবাসার মাধ্যমে গোষ্ঠীবদ্ধভাবে ক্রমান্বয়ে লক্ষ্যপথে এগিয়ে চলতে পারে। 6. এই শিক্ষা ব্যক্তিকে কতকগুলি শারীরিক, প্রেক্ষাপট, বৌদ্ধিক ও নৈতিক সামর্থ্য অর্জন করতে শেখায়। 7. মূল্যবোধ শিক্ষা সাধারণত বিশিষ্ট অভিজ্ঞ ব্যক্তিদের থেকে কম অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি ও কম বয়সীদের দিকে সঞ্চালিত হতে দেখা দেয়।
দেখা যায়। 8 প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত বিভিন্ন স্তরের শিক্ষায় মূল্যবোধ শিক্ষার স্থান রয়েছে। এরপর দেখো নেক্সট পয়েন্ট লিখবে মূল্যবোধ শিক্ষার শ্রেণী বিভাগ। মূল্যবোধের স্তর ও অবস্থা ভেদে মূল্যবোধের স্তর ও অবস্থা ভেদে একে কয়েকটি শ্রেণীতে বিভক্ত করা যায়। 1. ব্যক্তিগত মূল্যবোধ। ব্যক্তিগত মূল্যবোধ হলো ব্যক্তির গুণ যা পরস্পরকে এবং সমাজ, রাষ্ট্র ও পরিবেশকে প্রভাবিত করে। 2. নৈতিক মূল্যবোধ। নৈতিক মূল্যবোধ ব্যক্তিকে ভালো মন্দ, ন্যায় অন্যায়, উচিত অনুচিত ইত্যাদি নির্ধারকে দিক নির্দেশনা দেয়। নৈতিক মূল্যবোধ সমাজের ভিত যার উপর সমাজ মজবুতভাবে দাঁড়িয়ে থাকে। 3. সামাজিক মূল্যবোধ। সমাজ জীবনে মানুষের ব্যক্তিগত ও সমষ্টিগত আচার, ব্যবহার ও কর্মকাণ্ড যে সকল নীতিমালার মাধ্যমে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাদের সমষ্টিকে সামাজিক মূল্যবোধ বলে। সামাজিক মূল্যবোধ সামাজিক উন্নয়নের মানদণ্ড। সামাজিক ন্যায় বিচার, বড়দের সম্মান করা, দানশীলতা, শ্রমের মর্যাদা, সহমর্মিতা, দায়িত্ব, কর্তব্য পালন, নীতি ও ঔচিত্যবোধ ইত্যাদি সমাজকে বিকশিত করে এবং সমাজকে মানুষের বাসযোগ্য করে তোলে। 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে রাজনৈতিক মূল্যবোধ। রাজনৈতিক মূল্যবোধ সুশাসনের মানদণ্ড। মূল্যবোধের প্রভাবে সহনশীল, স্বচ্ছতা ও জবাবদিহিতা, পরমত সহিষ্ণুতা, আইনের শাসন, ন্যায় বিচার, সাম্য, স্বাধীনতা, নাগরিক সচেতনতা এবং সরকার ও রাষ্ট্রের জনকল্যাণকামিতা উজ্জীবিত হয় এবং নাগরিক জীবনের সুরক্ষা ও সমৃদ্ধি নিশ্চিত হয়। পরবর্তী নেক্সট পয়েন্ট 5 নম্বর বলা হয়েছে গণতান্ত্রিক মূল্যবোধ। মূল্যবোধের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধ। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যেসব চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য, সংকল্প মানুষের গণতান্ত্রিক আচার ব্যবহার ও দৈনন্দিন কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকে গণতান্ত্রিক মূল্যবোধ বলে। 6 নম্বর বলা হয়েছে আধ্যাত্মিক মূল্যবোধ। আধ্যাত্মিক মূল্যবোধ বলতে মানুষের অন্তরের আগে থেকে বর্তমান আধ্যাত্মিক মূল্যবোধ বলতে মানুষের অন্তরে আগে থেকে বর্তমান আত্মন এর উপলব্ধিকে বোঝায়। এটি মানুষ নিজ সৃষ্টি করবে এমন নয়, এটি অন্তরের অন্তঃস্থল দিয়ে অনুভূতির বিষয়।